ঠিক আছে, শুরু করি। ওকে, তো আমরা যেটা পড়তেছিলাম গত ক্লাসে শুরু করেছিলাম, আরও আগে শুরু করছি। গত ক্লাসে হলো সলভিং টেকনিক নিয়ে কথা বলতেছিলাম যে কনস্ট্রেন্ট অপটিমাইজেশন কেমনে করব। হোয়াট ইজ কনস্ট্রেন্ট অপটিমাইজেশন? ধরেন মিডের আগ পর্যন্ত আপনারা যে এই অপটিমাইজেশন প্রবলেমগুলো দেখছেন সেটা হলো এই ফরম্যাটের, যে মিনিমাইজ সাম ফাংশন, সেটা মাল্টিভ্যারিয়েবল ফাংশন হতে পারে। ওকে, তো এইটা এখন একটা কোর আইডিয়া, কোর রিকোয়ারমেন্ট হলো এই ফাংশনটা যদি ডিফারেন্সিয়েবল হয় তাহলে ডেরিভেটিভ বের করে জিরো সেট করবেন। জিরো সেট করে তারপর একটা পয়েন্ট বাইর হবে যেটা স্টেশনারি পয়েন্ট হবে। তারপরে স্টেশনারি পয়েন্ট আপনার ম্যাক্সিমা নাকি মিনিমা নাকি স্যাডেল পয়েন্ট, এটার জন্য থেকে ডেরিভেটিভ টেস্ট করা লাগে। ঠিক আছে, আচ্ছা, এই হয়েছিল। তো এখন যে প্রবলেম নিয়ে কথা বলতেছি সেইটা হলো মিনিমাইজ সাম ফাংশন সাচ দ্যাট বা গিভেন অন্য আরেকটা এক্সট্রা কন্ডিশন আছে যেটা আপনাকে স্যাটিসফাই করতে হবে। ধরলাম এইচ এক্স ইকুয়ালস টু 0। ঠিক আছে, এই এইচগুলোর মধ্যে অন্য আরেকটা রিলেশনশিপ আছে যেটা আপনাকে স্যাটিসফাই করতে হবে। ওকে, আচ্ছা, তো এইটার সবচেয়ে স্ট্রেট ফরওয়ার্ড অ্যাপ্রোচ যেটা গত ক্লাসে বলছিলাম সেইটা হলো সাধারণত এরকম একটা কনস্ট্যান্ট ইকুয়েশন থাকার অর্থ হলো যে আপনার ভেরিয়েবলগুলো ইন্ডিপেন্ডেন্ট না, এগুলো কাপল। ঠিক আছে, তো এরকম একটা ইকুয়েশন থেকে আপনার ধরেন যদি এনটা ভেরিয়েবল থাকে তাহলে যে কোনো একটা ভেরিয়েবল সাবস্টিটিউট করা যায় ইউজুয়ালি। এখন এমন সিনারিও আছে যে করা যায় না, কিন্তু সাধারণত আপনার একটা ভেরিয়েবলকে অন্য ভেরিয়েবলগুলোর রেসপেক্টে এক্সপ্রেস করা যায়। তারপর ওই ভেরিয়েবলটা যদি এই ইকুয়েশনে সাবস্টিটিউট করে দেন তাহলে এই ইকুয়েশনের ভ্যারিয়েবলগুলো ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায়। ঠিক আছে, ওই কাপলিংটা দূর হয়ে যায়। তারপরে আপনি ইন্ডিপেন্ডেন্ট ইকুয়েশনের উপর যে আপনি আগে সলভ করতেন তেমনি করবেন। ঠিক আছে, একটা এক্সাম্পল দিছিলাম, আচ্ছা এক্সাম্পলটা রিপিট করি। ধরলাম আমার এরকম একটা ইকুয়েশন দেওয়া, x1 প্লাস x2 x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার মিনিমাইজ করা লাগবে সাচ দ্যাট x1 প্লাস x2 ইকুয়ালস টু 1। তো এটা কেমনে করব? আমি যে কোনো একটা ভ্যারিয়েবলকে একটা ভ্যারিয়েবলের রেসপেক্টে এক্সপ্রেস করব। ধরলাম x2 সমান সমান 1 মাইনাস x1, তারপরে এটা যদি রিপ্লেস করে দেই তাহলে আমার অবজেক্টিভ ফাংশনটা হবে হইল x1 স্কোয়ার প্লাস 1 মাইনাস x1 স্কোয়ার। তারপরে এই ফাংশনটাকে আপনি যেমনি আপনি আনকনস্ট্যান্ট অপটিমাইজেশন করতেন অমনি করবেন, ডেরিভেটিভ বাইর করবেন, জিরো সেট করবেন, এটসেট্রা এটসেট্রা। ঠিক আছে, আচ্ছা, আজকে যেটা নিয়ে কথা বলবো যে দেয়ার অ্যারাইজেস সিচুয়েশনস ইন হুইচ যেখানে আপনি এই সাবস্টিটিউশনটা করতে পারবেন না। গত ক্লাসে একটা এক্সাম্পল দেখাইছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে লনেরটা একটা স্পেসিফিক এক্সাম্পল, আরও দুনিয়ার বহুত এক্সাম্পল আছে। হ্যাঁ, ঠিক আছে, এরকম আর অনেক এক্সাম্পল আছে যেখানে এই সাবস্টিটিউশনটা করা যায় না। তখন কি করব? আচ্ছা, তো তখন যেটা করব, আচ্ছা আমি আগে প্রসিজিওরটা বলি তারপরে এক্সপ্লেন করি যে এটা কেন কাজ করে। এখানে একটা অ্যাজাম্পশন হবে যে এই ক্লাসে যা নিয়ে কথা বলবো আই উইল বি অ্যাজিউমিং যে এভরিথিং ইজ ডিফারেন্সিয়েবল। যদি ডিফারেন্সিয়েবল না হয় তাহলে এই প্রসিজার অ্যাপ্লাই করতে পারবেন না। ওকে, আচ্ছা, তো প্রসিজিওর হইল আপনি নতুন একটা অবজেক্টিভ ফাংশন ডিফাইন করবেন, এফ নট টিলডা। ডেফিনিশনটা হবে অরিজিনাল অবজেক্টিভ। আচ্ছা, আরেকটা কন্ডিশন, আচ্ছা কন্ডিশনগুলো বলে নেই। এইখানে হইল আমি যা যা অ্যাজিউম করতেছি, অর্থাৎ এই ক্লাসে যেই মেথডগুলো বলতেছি
এটা হইল আই এম অ্যাজিউমিং দ্যাট অল দ্য ফাংশনস আর ডিফারেন্সিয়েবল, f0 fi সবগুলো হইল ডিফারেন্সিয়েবল। আর আরেকটা এক্সাম্পশন হইল কনস্ট্রেন্টটা হইল ইকুয়ালিটি কনস্ট্রেন্ট। ওকে, ইনইকুয়ালিটি কনস্ট্রেন্ট না, জাস্ট ইকুয়ালিটি কনস্ট্রেন্ট। যে এখন যে প্রসিজারটা বলবো সেটা শুধু ইকুয়ালিটি কনস্ট্রেন্টের জন্যই কাজ করবে। আচ্ছা, তো প্রসিজারটা হলো আপনি নতুন একটা ফাংশন ডিফাইন করবেন, নতুন একটা অবজেক্টিভ ফাংশন ডিফাইন করবেন, যেটার ডেফিনিশন হলো এইটা। ওকে, আচ্ছা, ল্যামডাকে একটা মাল্টিপ্লায়ার বলা হয়, এটা একটা স্পেশাল নাম আছে, এটাকে বলে ল্যাগ্রাঞ্জ মাল্টিপ্লায়ার। না 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 না, ইন্টারপোলেশন আরেকটা ব্যাপার আছে। ইন্টারপোলেশনের উদ্দেশ্য হলো আমাকে কিছু পয়েন্ট দেওয়া আছে, এই পয়েন্টের মধ্যে দিয়ে একটা পলিনোমিয়াল ফিট করানো লাগবে, এটা হলো ইন্টারপোলেশনের উদ্দেশ্য। আমরা আসলে এখানে কোনো ফিটিং করতেছি না। বুঝি নাই। ইনইকুয়ালিটি কনস্ট্যান্ট, হ্যাঁ, তখন এইগুলি ক্ষেত্রে কি তাহলে এরকম গুলি করা, ইনইকুয়ালিটি কনস্ট্যান্ট থাকলে এটা অ্যাপ্লাই করতে পারবেন না, এটা অ্যাপ্লাই করা যাবে না। হ্যাঁ, স্ট্যান্ডার্ড ফর্মের অনেক প্রবলেম এই ফর্মেটে লেখা যাইতে পারে, যদিও আরও কন্ডিশন আছে। স্ট্যান্ডার্ড ফর্মে ইকুয়ালিটি কনস্ট্যান্টটা লিনিয়ার হওয়া লাগে বা অ্যাফাইন হওয়া লাগে, ঠিক আছে। এইখানে এরকম, এখন আমি যেই প্রসিডিওরটা বলবো এই প্রসিডিওরে এরকম কোনো, হ্যাঁ, এরকম কোনো লিমিটেশন নাই আর কি, যে এফ নটকে যে কনভেক্স না হইলেও চলবে, এই প্রসিডিওরটা আপনি রান করতে পারবেন। এফ নট কনভেক্স না হইলেও চলবে, এইচ অ্যাফাইন না হইলেও চলবে, খালি একটা কন্ডিশন যে ইনইকুয়ালিটি কনস্ট্যান্ট থাকা যাবে না, শুধু ইকুয়ালিটি কনস্ট্যান্ট আছে। আরও একটা কন্ডিশন আছে, সেইটা হইলো যে এই প্রসিডিওরের মধ্যে থেকে আপনি যে পয়েন্টগুলো পাবেন ওইগুলো লোকাল অপটিমা হবে, গ্লোবাল অপটিমা হবে না। ওই কেসে প্রবলেমটা ছিল যে গ্লোবাল অপটিমা বাইর করতে হবে, ওই কেসে তো কেমনে সলভ করতে হয় সেটা এখন আপনাদের বলি নেই। হ্যাঁ, ওই প্রবলেমটা আপনাকে গ্লোবাল অপটিমা বাইর করার প্রবলেম ছিল। ওকে, আচ্ছা, তো প্রসিজারটা হইল যে আপনি একটা নতুন অবজেক্টিভ ফাংশন ডিফাইন করবেন। বেসিক্যালি উদ্দেশ্য যেটা সেটা হইল কনস্ট্যান্টটাকে অবজেক্টিভের সাথে কাপল করা, এটাকে একটা কাপলিং কনস্ট্যান্টের মতো চিন্তা করতে পারেন, ঠিক আছে। আমি কনস্ট্যান্টটাকে অবজেক্টিভের সাথে জোড়া লাগাইছি। হ্যাঁ, বুঝি নেই। ল্যাগ্রেঞ্জ ইউজ করতেছি মানে, আচ্ছা, কনস্ট্যান্টটা কাপল করার একটা স্পেসিফিক ওয়ে আর কি এখানে লিখছি। কনস্ট্যান্ট তো অনেকভাবে আসলে কাপল করতে পারতাম, ধরলাম এমনিও কাপল করতে পারতাম, এফ অফ এক্স নট টাইমস এইচ অফ এক্স, তাইলেও কাপল হয়ে যেত। মানে এখানে কাপলিং মানে আমি কাইন্ড অফ এটাকে জাস্ট টু গিভ মোটিভেশন, হ্যাঁ, একটা মোটিভেশন দেওয়ার জন্য ইউজ করছি, মানে এটাই। ওকে, তো আমি একটা একটা মাল্টিপ্লায়ার আরেকটা ভ্যারিয়েবলের মাধ্যমে তারপরে এই কনস্ট্যান্টটাকে অরিজিনাল অবজেক্টিভের সাথে কাপল করছি, ঠিক আছে। এই যে নতুন যে ফাংশনটা ডিফাইন করছি এইটা হলো এখন এক্সেরও ফাংশন, ল্যামডারও ফাংশন। ল্যামডা যে কোনো কিছু হইতে পারে, ঠিক আছে, ল্যামডা বিলংস টু আর। সরি, এফ টিলডা হবে, মানে নতুন একটা ফাংশন ডিফাইন করছি। আচ্ছা, তো এখন আপনি এই ফাংশনের উপর আনকনস্ট্রেন্ট অপটিমাইজেশন চালালে যে রেজাল্টটা পাবেন দ্যাট উইল বি ইকুইভ্যালেন্ট টু এই জিনিসটার উপর কনস্ট্রেন্ট অপটিমাইজেশন চালানো। এইটার উপর আনকনস্ট্রেন্ট অপটিমাইজেশন কেমনে চালাবেন, এই যে নতুন ফাংশন, এই নতুন ফাংশনের উপর পার্শিয়াল ডেরিভেটিভগুলো নিবেন, ধরেন ডেল এক্স আই। হ্যাঁ, আচ্ছা, এখন এখানে একটা ব্যাপার আছে যে
এই মেথডটা আসলে এত পাওয়ারফুল, অনেক সময় সাবস্টিটিউশন করা গেলেও মানুষজন এই মেথডটা ইউজ করে, মানে দিস উইল ওয়ার্ক, দিস উইল অলওয়েজ ওয়ার্ক। মানে এটার উপর এরকম কোনো কন্ডিশন নাই যে আপনি সাবস্টিটিউশন না করতে পারলেই খালি এটা অ্যাপ্লাই করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সবসময় কাজ করবে কেন বলতেছি, আগে প্রসিজারটা বলি। ওকে, তো এটার উপর আনকনস্ট্রেন্ট অপটিমাইজেশন চালাইতে হইলে আমি যেটা করব, এইটার ধরেন এক্স আই রেসপেক্টে ইয়াগুলো নিব, ডেরিভেটিভগুলো বাইর করব, আর এখানে তো একটা এক্সট্রা ভ্যারিয়েবল আছে ল্যামডা, তো ল্যামডা রেসপেক্টেও ডেরিভেটিভ বাইর করব, তারপরে সবগুলো জিরো সেট করব। হ্যাঁ বুঝি নাই। হ্যাঁ আচ্ছা, আপনি আনকনস্ট্রেন্ট অপটিমাইজেশন কেমনে করতেন? হ্যাঁ বলেন। আচ্ছা ঠিক আছে, ওকে। তো ফার্স্ট ডেরিভেটিভ বের করে জিরো সেট করবো, জিরো সেট করার পর তারপরে আমাদের পয়েন্ট আসবে, পয়েন্ট ওইটার পরে হয়তো সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট করা লাগতে পারে যে এটা স্যাডেল পয়েন্ট নাকি কি এটসেট্রা। আমরা আপাতত স্টেশনারি পয়েন্টগুলো বের করি। হ্যাঁ রাইট, মানে আপনাকে যদি জাস্ট এই ফাংশনটা, মানে আপনি বলতে পারেন যে স্যার এইটা রেজাল্ট তো আসলে এইচ এক্স ইকুয়ালস টু 0ই বের হবে, তার মানে আমরা কনস্ট্যান্ট ইকুয়েশনটা ফেরত পেয়ে যাব। মানে আপনাকে যদি এইটা না দিতাম আর যদি বলতাম এটার উপর আনকনস্ট্যান্ট অপটিমাইজেশন চালান, তাহলে আপনি আসলে কনস্ট্যান্ট ইকুয়েশনটাই ফেরত পাইতেন। ঠিক আছে, ওকে। আচ্ছা আমরা একটা এক্সাম্পল করি আগে। আচ্ছা আগের প্রবলেমটাই দেখি। আগের প্রবলেমটা কী ছিল? মিনিমাইজ x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার সাচ দ্যাট x1 প্লাস x2 ইকুয়ালস টু 1। তো এটার সলিউশন আসছিল x1 ইকুয়ালস টু x2 ইকুয়ালস টু হাফ, কত ক্লাসে করছিলাম। ওকে আচ্ছা, এই প্রবলেমটাই ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লায়ার দিয়ে সলভ করি। minimize x1 square plus x2 square such that x1 plus x2 equals to 1. ওকে আচ্ছা, প্রথমে যেই কাজটা করব এটাকে আমি এই ফরম্যাটে লিখব। ওকে আচ্ছা, এবার নতুন যে অবজেক্টিভ ফাংশন সেটা ডিফাইন করি। এর ডেফিনিশন হলো এইটা, x2 স্কোয়ার প্লাস ল্যামডা x1 plus x2 minus 1। ওকে আচ্ছা, এবার এটা ফার্স্ট ডেরিভেটিভ বাইর করি। ফার্স্ট ডেরিভেটিভ আসবে হইল 2x1 প্লাস ল্যামডা, সেকেন্ড ডেরিভেটিভ আচ্ছা ফার্স্ট ডেরিভেটিভ বলতে মানে ফার্স্ট ভ্যারিয়েবলের রেসপেক্টেড ডেরিভেটিভ, সেকেন্ড ভ্যারিয়েবলের রেসপেক্টেড ডেরিভেটিভ আসবে 2x2 প্লাস ল্যামডা, ল্যামডা রেসপেক্টেড ডেরিভেটিভ আসবে x1 প্লাস x2 মাইনাস 1। ওকে, এই লাস্টটা অনেক সময় করা লাগে না, কারণ বুঝাই যায় যে ল্যামডা রেসপেক্টেড ডেরিভেটিভ কী আসবে। তো এটা সমান 0 সেট করলাম, এটা সমান 0 সেট করলাম, এটা সমান 0 সেট করলাম। ওকে, দিস ইমপ্লাইজ দ্যাট x1 ইকুয়ালস টু মাইনাস ল্যামডা বাই 2, this implies that x2 equals to minus lambda by 2, and this implies that x1 plus x2 equals to 1. x1 আর x2 এর ভ্যালু এখানে ইনপুট দেন, ইনপুট করলে আসবে মাইনাস lambda by 2 minus lambda by 2 equals to 1. বুঝতেছেন নাকি আমি ভুল করছি কোনো? আমাদের যে উদ্দেশ্যটা ছিল যে ইদার x1 মানে যেকোনো একটাকে আরেকটাকে নিয়ে x1 এর ভ্যালুটা বের করব, x2 এর ভ্যালুটা বের করব। বুঝি না কি মানে ইউজুয়ালি আমরা তখন এটা ল্যামডা করতে দাও ল্যামডাটা থেকে রিচ অফ এক্সপ্রেশন ল্যামডাটা রিচ অফ এক্সপ্রেশন তো x1 x2
ওকে, তাইলে দিস ইমপ্লাইজ দ্যাট lambda equals to -1. ওকে, lambda equals to -1 হইলে তাইলে এখান থেকে পাবো x1 equals to half, এখান থেকে পাবো x2 equals to half। শেষ, সেম সলিউশনই পাইছি। ওকে, আচ্ছা, তো এইটাই সাধারণত প্রসিডিওর, এইটাই যে এরকম ইকুয়েশন আসবে, একটা এক্সট্রা ভ্যারিয়েবল থাকবে, তারপরে সবগুলো ব্যবহার করে আপনি x1 আর x2 যে স্টেশনারি পয়েন্টের ভ্যালু সেটা বাই করবেন। আচ্ছা, ওই দিন ইকুয়েশন হয়তো এরকম কিছু একটা ছিল, এক্স্যাক্টলি কিছু ছিল আমার মনে নাই। x1 ln x1 প্লাস x2 ln x2 কি দিছিলাম? অনেক কিছুই দেওয়া যাইতে পারে, এটা হইল যদি নেগেটিভ ভ্যালু দেওয়া লাগবে, 1 দেওয়া যায় হয়তো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এটা সলভ করি। তো x1 ln x1 plus x2 ln x2 minus 1, ঠিক আছে। এখানে আসবে 2x1, x1 এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে আসবে এটা 1 প্লাস ল্যামডা x1 রেখে 1/x1 plus ln x1, which is 1 plus ln x1. 2x2 plus lambda আসবে 1 plus ln x2, এখানে আসবে x1 ln x1 plus x2 ln x2 minus 1, ঠিক আছে। ওকে, আচ্ছা, এখান থেকে কি লেখা যায়? এটা যদি 0 সেট করি, এটা 0 সেট করি, এটা 0 সেট করি, হ্যাঁ, এখান থেকে কি পাবো? এখান থেকে পাবো হলো, আচ্ছা এখন কিছু ম্যাথমেটিক্যাল জিমন্যাস্টিক্স করা লাগবে। ln x1 সমান সমান মাইনাস 2x1 বাই ল্যামডা minus 1. ওকে, ln x2 সমান সমান মাইনাস 2x2 বাই ল্যামডা মাইনাস 1। Practice material and this meter. Find the global minimum and maximum of the following function over the given sets. হ্যাঁ হ্যাঁ, সেটা তো বেসিক্যালি এটাতে করা যাবে, রাইট? ওয়েল, এখানে কনস্ট্যান্টটা ইনইকুয়ালিটি কনস্ট্যান্ট, সো ইকুয়াল টু ধরে কি মেক শিফট করা যাবে? হ্যাঁ হ্যাঁ, আসতেছি। হ্যাঁ 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 হ্যাঁ, রাইট। x1 ln x1 plus x2 ln x2 equals to 1. ওকে, এখন হইল কি করব? সাবস্টিটিউট করি x1 x2 এর ভ্যালু, তাইলে আসবে, সরি, ln x1 আর ln x2 এর ভ্যালু। আচ্ছা, সাবস্টিটিউট করলে কি আসবে? মাইনাস 2 বাই ল্যামডা x1 স্কোয়ার, এখানে আসবে মাইনাস x1
minus 2 by lambda x2 square minus x2 equals to 1. Okay. এখন কি করব জানি না আসলে কি করব। আচ্ছা মাইনাস দিয়ে গুণ দেওয়া যায় আগে, প্লাস 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 2 by lambda x2 square x1 plus x2। কিছু তো করতে পারতেছি না। 1 in terms of eta ও এক্সপোনেন্টের এই ইকুয়েশনটাকে কোনো কি সুবিধা হবে? ওয়েল এটাকে এমনি লেখা যাইতে পারে x1 to the power x1 times x2 to the power x2 equals to e. Then what? এখান থেকে কি এরকম কোনো কারসাজি করতে পারবো? পারবো বলে তো মনে হচ্ছে না। নাইলে আরেকটা জিনিস করা যায়, আচ্ছা ওকে দিস ডিড নট রেজাল্ট ইন এনিথিং। আচ্ছা একটা জিনিস করা যায়, সেটা হইল এই কাজটা করা যায়, ল্যামডা সমান সমান মাইনাস 2x1 ডিভাইডেড বাই 1 প্লাস লন x1 এটা লেখা যায়। এখান থেকে লেখা যায় ল্যামডা সমান সমান মাইনাস 2x2 বাই 1 প্লাস লন x2। ওকে, তো এই দুইটা সমান, এই দুইটা যদি সমান হয়, হ্যাঁ বুঝি নাই, x1 আর x2 দুইটা ভ্যারিয়েবল, হ্যাঁ বুঝি নেই। এই কোয়েশ্চেনটা কেমন লিখছি বুঝছেন? হ্যাঁ হ্যাঁ এইটাকে এই সাইডে নিচে এই সাইডে এটা নিয়ে তারপর রাইট। ওকে, তো এই দুইটা যদি সমান করি, হ্যাঁ সমান করলে এই জিনিস আসবে x1 বাই 1 প্লাস লন x1 equals to x2 by 1 plus ln x2। ওকে আচ্ছা, এইটা আরেকটা কাজ করা যায় স্যার, এখানে আমরা এটাকে আবার সেম মেথডে ফলাইলাম, মানে x1টাকে রেখে এরপরে কাছে ওই ইকুয়েশনটা ফলাইলাম, মানে অল স্টেটমেন্টটা ইউজ করলাম। আচ্ছা x1 x2 কোনো আলাদা ভ্যারিয়েবল রিপ্রেজেন্ট করে আমরা ওই ভ্যারিয়েবলগুলো সলভ করে দেখাতে পারি। হারাই গেছে না, সলভ হবে না, প্রবাবলি হইতেও পারে। এখান থেকে আসলে তেমন কিছু করার মতো না। তিনটে ইকুয়েশন আছে, তিনটা আননোন আছে, এই তিনটে ইকুয়েশন তো ইন্ডিপেন্ডেন্ট, ল্যামডা x1 আর x2 এই তিনটা হইলো আননোন। তো এটা আচ্ছা হয়তো কিছু ম্যাথমেটিক্যাল জিমন্যাস্টিক্স করে এখান থেকে কিছু বাইর করা যেতে পারে। মানে কোএফিশিয়েন্ট ইকুয়েট করা মানে না না না, কোএফিশিয়েন্ট ইকুয়েট করা যায় যদি আপনার দুইটা পলিনোমিয়াল থাকে,
পি অফ এক্স সমান সমান কিউ অফ এক্স, তো দুইটার পর আমি ইকুয়েট করতে পারবো যদি ফর অল এক্স এই দুইটা সমান হয়। এখন এটা তো ফর অল এক্স সমান না, এটা তো এক্সের কিছু স্পেসিফিক ভ্যালুর জন্য এই ইকুয়েশনগুলো সমান। ওকে, দিস ইজ ইন্টারেস্টিং। এখান থেকে তো আর কিছু বাইরে দিতেছে না, যদিও লাইফ আরও সহজ করা যায় না, মানে আচ্ছা ঠিক আছে, এই ইকুয়েশন সলভ করার জন্য কিছু জিমন্যাস্টিক্স করা লাগবে, এক্স্যাক্টলি কেমনে করা লাগবে আমি এখন বুঝতেছি না, ঠিক আছে। আচ্ছা, এইটা একটা সহজ ভার্সনের জন্য সলিউশন দেখাই। আচ্ছা, সহজ ভার্সন হইল ধরেন যদি আমার এরকম থাকতো x1 প্লাস x2 মিনিমাইজ করা লাগবে, ঠিক আছে, তাইলে এখানে এইটা থাকতো না, এখানে এটা থাকতো না। না চলতেই থাকবে তা না, প্রবাবলি এখানে সলভ করা যাইতেও পারে, মানে হয়তো একটু মানে কারসাজি করা লাগবে, একটু অ্যালজেব্রাইক ম্যানিপুলেশন করা লাগবে, তারপরে হয়তো সলভ করা যাবে। হইতেও পারে সলভ করা যাবে না, মানে আমি শিওর না, এমন হইতেও পারে সলভ করা যাবে না, কিন্তু যাইতেও পারে। আচ্ছা, আমি একটু সহজ ভার্সনের জন্য দেখাই তো। আচ্ছা, না না না, এটা 1 বানানো সম্ভব। হ্যাঁ ঠিক আছে, ধরেন আপনার হ্যাঁ 1 বানানো যাবে, 1 বানানো যাবে। ওকে, তো যদি এরকম থাকতো তাইলে আসলে বেশ সহজই হয়ে যেত। ধরেন তাইলে আমরা এখান থেকে লিখতে পারতাম যে ln of x1 equals to -2 by lambda minus 1, অর্থাৎ x1 equals to e to the power -2 by lambda minus 1। এটা কেমন লিখছি বুঝছেন? এই কোয়েশ্চেনটা কেমনে আসছে? 2টা এই সাইডে নিছি, তারপরে ল্যামডা দিয়ে ভাগ দিছি, তারপরে 1টা ওই সাইডে নিছি। ওকে, আচ্ছা, সিমিলারলি x2 আসবে e to the power -2 by lambda minus 1। ওকে, এবার x1 আর x2 ভ্যালু এখানে ঢুকাই দেন, ঢুকাই দিলে যেটা আসবে সেটা হলো e to the power -2 by lambda minus 1। আচ্ছা, ln of x1 কি আসবে? ln of x1 আসবে আবার -2 by lambda minus 1। তারপরে x2 এর ভ্যালু আসবে সেম e to the power -2 by lambda minus 1। আচ্ছা, আমি এত কাহিনী কেন করতেছি? x1 সমান x2, রাইট? হ্যাঁ, ওকে, আচ্ছা, x1 সমান x2, ঠিক আছে। দেখেন ইকুয়েশনই তো বলতেছে x1 সমান x2। মানে আগেরটা x1 সমান x2 আসে না, আগেরটা হইলো সাম ফাংশন অফ x1 সমান সাম ফাংশন অফ x2 আসছে, এই কারণে আমরা x1 সমান x2 লিখতে পারিনি। ওকে, তো x1 সমান যদি x2 হয় তাহলে আমি এখানে সাবস্টিটিউট করে দিই, সাবস্টিটিউট করে দিলে আসবে x1 ln x1 প্লাস x1 ln x1 equals to 1, which is আমার এখানে 2 লিখতে পারবো, এটা বাদ দিতে পারবো, এখানে 2 লিখলে এখানে হাফ লিখতে পারবো। আচ্ছা, x1 ln x1 equals to half। এবার এই কোয়েশ্চেনটা সলভ করা লাগবে। আচ্ছা, আনফর্চুনেটলি কোনো ক্লোজ ফর্ম সলিউশন নাই, ঠিক আছে, এইটা আর কি নিউমেরিক্যালি সলভ করা লাগবে। তো নিউমেরিক্যালি সলভ করলে হয়তো x1 এর একটা ভ্যালু আসবে এবং সেইটা x2 ভ্যালু হবে। ওকে, মানে আপনি মানে ইউ ক্যান নট রাইট x1 অ্যাজ মানে সামথিং, এটা আর কি এইটা আপনাকে নিউমেরিক্যালি সলভ করা লাগবে। আইদার নিউমেরিক্যাল সলিউশন হইতে পারে অথবা সিরিজ সলিউশন হইতে পারে। হ্যাঁ, ম্যাথটাকে একটু করে রেখে দিলে হবে। এখন আচ্ছা, আপনাকে এইরকম ম্যাথ দিব না, আর যদি দেই তাহলে হয়তো ইনস্ট্রাকশন দিয়ে দিব যে কী করবেন।
একটা কাজ করা যায়, সেটা হইল মানে আচ্ছা আমার ইয়াটা তো এই ফরম্যাটে ছিল, রাইট? ln x1 সমান সমান x2 ডিভাইডেড বাই 1 প্লাস ln x2, রাইট? তো আপনি যদি আর্গু করতে পারেন যে দিস ফাংশন x বাই 1 প্লাস ln x, এইটা একটা ইনজেক্টিভ ফাংশন। আচ্ছা, অনেক কিছুই করা যায়। সেটা হইল মানে আপনি যদি দেখাইতে পারেন যে এটা ইনজেক্টিভ। ইনজেক্টিভ মানে কি? ইনজেক্টিভ মানে হইল ডিফারেন্ট ভ্যালুতে ম্যাপ করে, মানে রাইট। ধরেন অর্থাৎ x1 যদি x2 সমান না হয়, তাহলে f of x1 কখনোই f of x2 সমান হবে না। আইদার এটা আর্গু করতে পারেন, অথবা ইয়া করতে পারেন, এটা হলো মনোটনিক। মনোটনিক মানে এইটা আইদার বাড়ে নাইলে কমে, ঠিক আছে? মানে x বাড়লে f of x বাড়ে, আর x কমলে f of x কমে। যদি যে কোনো একটা আর্গু করতে পারেন, তাহলে আপনি দাবি করতে পারবেন যে x1 সমান x2। কারণ x বাড়লে যদি f of x বাড়ে, আর x1 আর x2 যদি সমান না হয়, ধরুন যে কোনো একটা তো বড়, রাইট? মানে আইদার x1 বড় হবে নাহলে x2 বড় হবে। তো যদি মানে x1 বাড়লে যদি এই ফাংশনটা বাড়ে, তাহলে আর x1 যদি x2 থেকে বড় হয়, তাহলে এই দুইটা তো কখনো সমান হতে পারবে না, ঠিক আছে? সমান তখনই হবে যদি এই দুইটাই সমান হয়। ওকে, তো এরকম কিছু আর্গুমেন্ট দিয়ে হয়তো করা যেতে পারে। বুঝি নাই এটা কেমনে প্রুফ করবো? আচ্ছা, এটার জন্য আরো এক্সট্রা আর্গুমেন্ট লাগবে, ঠিক আছে? আচ্ছা, যদিও এটা সলভ করা আমার মেইন উদ্দেশ্য ছিল না। এনিওয়ে, তো এখান থেকে হয়তো আচ্ছা, এখান থেকে হয়তো আপনি x1 ইকুয়ালস টু সামথিং পাবেন। আচ্ছা, আনকনস্ট্যান্টটা সলভ করা যাইতেছে না। ওয়েল, এখন আপনি সলভ করা যাইতেছে না, এটা প্রবাবলি নট কমপ্লিটলি কারেক্ট। যেমন আগে তো প্রবলেমটাতে ঢুকতেই পারিনি, এখন তো ঢুকে ধরেন এই এক্সপ্রেশন পর্যন্ত আসছি, যেটা আপনি অ্যাটলিস্ট নিউমেরিক্যালি সলভ করতে পারবেন, ঠিক আছে? ধরেন আপনি কোনো যে কোনো ইকুয়েশন সলভ করার অনেক নিউমেরিক্যাল টেকনিক আছে, ঠিক আছে? তো আপনি হ্যাঁ অ্যাটলিস্ট আপনি নিউমেরিক্যাল সলিউশনটা তো বাইর করতে পারবেন। ফ্যান অফ করবেন, ওকে? তো ওইটা সলভ করলে তারপর এক্সট্রা ভ্যালু বাইরে হয়ে যাবে, তো ভ্যালু বাইরে গেলে শেষ। আচ্ছা, এনিওয়ে, তো দিস ইজ ইউজুয়ালি দ্য প্রসিজিওর। যদিও এটাও বুঝতে পারতেছেন যে ফাংশনের ফর্ম কমপ্লিকেটেড হইলে এই ফর্মেটেও ক্লোজ ফর্ম সলিউশন নাও আসতে পারে, ঠিক আছে? যেমন ধরেন কি বলবো, মানে আমরা যে ডেরিভেটিভ টেস্ট করি, ধরেন আপনার একটা ফাংশন দিয়ে দিলাম, তারপরে বললাম এই ফাংশনের মিনিমাম বাইর করো, মানে যদি আনকনস্ট্যান্ট অপটিমাইজেশনই হয়, এই যে এটার ডেরিভেটিভ বাইর করে যে 0 সেট করেন, এইটাতে সবসময় সলভ করা যাবে, এটার গ্যারান্টি কি? এমন ফাংশন আপনারা বানাতে পারবো না যে এই ডেরিভেটিভ 0 সেট করে সলভ করতে পারবেন না। হ্যাঁ, আমি বানাই দিই, আপনারা এখনই বানিয়ে দিতে পারবো আর কি, ঠিক আছে? ঠিক আছে, তো ওই আনকনস্ট্যান্ট অপটিমাইজেশনে যদি ক্লোজ ফর্ম সলিউশন না বাইর হইতে পারে, এইটা তো এখানে কি করতেছে? এটা তো বেসিক্যালি কনস্ট্যান্ট অপটিমাইজেশনকে আনকনস্ট্যান্ট অপটিমাইজেশনে কনভার্ট করতেছে। তাহলে এই প্রবলেমেরও ক্লোজ ফর্ম সলিউশন বাইর নাও হইতে পারে। তবু আনকনস্ট্যান্ট অপটিমাইজেশন সলভ করার ধরেন আপনি এক্সাক্ট অ্যানালাইটিক্যাল সলিউশন বলতে এই যে সুন্দর এক্স ইকুয়াল টু সামথিং বাইর হয়ে গেছে, এটার অ্যানালাইটিক্যাল সলিউশন বলে আর কি। অ্যানালাইটিক্যাল সলিউশন না বের হইলেও আপনার ধরেন এটা নিউমেরিক্যাল সলিউশন বের করার অনেক টেকনিক আছে, ঠিক আছে? যে আপনি হয়তো গ্রেডিয়েন্ট ডিসেন্ট করতে পারেন বা এটসেট্রা। তো x cube plus 2x equals to 0। আচ্ছা, এটা ডেরিভেটিভ ফর্ম আসবে x square plus 2 equals to 3x square। এটাও করা যাবে, যদিও এটা রিয়েল সলিউশন নাই, মানে এটার কোনো প্র্যাকটিক্যালি আপনি তাইলে বলতে পারেন যে এটা হয়তো কোনো মিনিমাম এক্সিস্ট করে না যদি x বিলংস টু r হয়, আর যদি x যদি বাউন্ডেড হয় তাহলে হয়তো মিনিমাম এক্সিস্ট করবে। মানে যদিও আরও কমপ্লিকেটেড ইকুয়েশন বানাই দেওয়া সম্ভব, মানে ধরেন আমি এখানে 4 দিলাম, এখানে 2 দিলাম, এখানে 1 দিলাম,
তাইলে হয়তো 4x কিউব প্লাস এখানে যদি 4x আসে প্লাস এখানে হয়তো 2x দিলে এখানে 2 আসবে ইকুয়ালস টু 0। তো এখানে একটা কিউবিক ইকুয়েশন আসবে, কিউবিক ইকুয়েশনের সলিউশন। আচ্ছা যদিও কিউবিক ইকুয়েশন সলভ করা যায়, এটা একটা মানে তবুও ক্লোজ ফর্ম সলিউশন বাইর করা অনেক ভেজাল হইতে পারে। আচ্ছা মানে ওকে, মোরাল অফ দ্য স্টোরি ইজ যে মানে আনকনস্ট্রেন্ট অপটিমাইজেশনেও ফাংশনের ফর্মটা এনাফ কমপ্লিকেটেড হইতে পারে যে আপনি ক্লোজ ফর্ম সলিউশন পাবেন না। আচ্ছা আমি একটা শব্দ অনেক ইউজ করতেছি যে ক্লোজ ফর্ম সলিউশন, এটার মানে কি জানেন? আচ্ছা ক্লোজ ফর্ম সলিউশন হইলো এই যে এটা একটা ক্লোজ ফর্ম সলিউশন, x1 ইকুয়ালস টু x2 ইকুয়ালস টু সামথিং, একেবারে ফর্মুলা অনুযায়ী বাইরে গেছে। এখানে আমি এরকম এক কোনো ফর্মুলা লিখতে পারতেছি না, যদিও এটা একটা সলিউশন এক্সিস্ট করে, এই কোয়েশ্চেনে একটা সলিউশন এক্সিস্ট করে। মানে আমার যদি x1 এর x2 এর ফিক্স থাকে তো ক্লোজ ফর্ম, আচ্ছা ক্লোজ ফর্ম বলতে বোঝায় যে আপনি ভ্যালুটা বাই করে ফেলছেন আর কি, হাতে 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 কলমে ক্যালকুলেশন করে ভ্যালুটা বাইর করে ফেলছেন, সলভ করে ফেলছেন, ওইটাই আর কি ক্লোজ ফর্ম সলিউশন। ঠিক আছে, আর এইটা সলভ করা যাবে কিন্তু হাতে কলমে সলভ করতে পারতেছি না। আচ্ছা এইটা সলভ করার একটা খুবই নাইস প্রসিজার হইলো x1 ln x1 এর গ্রাফ আঁকতে পারবেন না? তোর এটা গ্রাফ হয়তো কিছু একটা আসবে, এটা একটা ইনক্রিজিং গ্রাফই হয়তো আসবে, এরকম কিছু একটা গ্রাফ আসবে। তারপরে আপনি y ইকুয়াল টু হাফ, এটা ধরেন 0.5, এই যে y ইকুয়াল টু হাফ পয়েন্টটা, এটার প্যারালাল একটা স্ট্রেট লাইন আঁকবেন, এই যে এটা x এর সলিউশন, গ্রাফিক্যাল সলিউশন। হ্যাঁ মানে এখানে x1 এর যে ভ্যালুটা আসবে সেটা আর কি এই ইকুয়েশনের সলিউশন। এখন বলতে পারেন যে স্যার গ্রাফ আঁকবো কেমনে, তো তখন গ্রাফ আঁকাটা একটা মানে ইউ রিপ্লেস ওয়ান প্রবলেম উইথ অ্যানাদার আর কি। ঠিক আছে, কিন্তু মানে ইউ ক্যান গেস যে কেমনে সলভ করবেন, রাইট? ধরেন গ্রাফ আঁকার জন্য আপনাকে হয়তো x1 এর একটা ভ্যালু সিলেক্ট করতে হবে, তারপর x1 ln x1 এর ভ্যালু নিতে হবে, এটসেট্রা এটসেট্রা। আরও অনেক নিউমেরিক্যাল সলিউশনে অনেক মেথড আছে, আপনার বাইসেকশন মেথড আছে, তারপর অনেক কিছু আছে। ঠিক আছে, আপনারা হয়তো নিউমেরিক্যাল টেকনিক্সে কোর্স করছেন না? নিউমেরিক্যাল টেকনিক্স মানে ধরেন আপনার কোনো একটা ইকুয়েশন দিয়ে দিলাম, ইকুয়েশন ইকুয়ালস টু 0, এটা সলভ করেন, এটা নিউমেরিক্যালি কেমনে সলভ করেন, অনেক অনেক টেকনিক আছে আর কি। এইটাও বেসিক্যালি এই ফরম্যাটের একটা ইকুয়েশন। আমি যদি হাফটাকে এই সাইডে লিখি, দিস ইজ বেসিক্যালি সাম ফাংশন অফ x1 ইকুয়াল টু 0। ওকে, আচ্ছা ওকে, তো এইটা হইলো আমার ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লায়ার ইউজ করে কনস্ট্যান্ট অপটিমাইজেশন প্রবলেম সলভ করার মেথড। অ্যাগেন এখান থেকে আপনার লোকাল অপটিমাগুলো বাইরে হবে, গ্লোবালগুলো বাইরে হবে না। লোকাল অপটিমা গ্লোবাল অপটিমা হবে যদি মানে আপনার কন্ডিশন লাগবে যে আপনার ওই যে এইটারে অ্যাফাইন নিতে হবে, এইটারে কনভেক্স হইতে হবে, এটসেট্রা এটসেট্রা, এরকম বহুত কন্ডিশন লাগবে। আচ্ছা ওইগুলোতে আমরা পরে আলোচনা করব। তো লাস্ট ক্লাসে যেইটা নিয়ে কথা বলতেছিলাম, এই ফাংশন যেটা আছে আমার অরিজিনাল ফাংশন, এটাকে কি কনভেক্স করা পসিবল? এটা কি কনভেক্সে কনভার্ট করা পসিবল? আচ্ছা প্রথমত এই ফাংশনটা অলরেডি কনভেক্সই দেওয়া। হ্যাঁ এটা অ্যাফাইন ফাংশন তো কনভেক্স ও কনকেভও। আর আগে যেটা লিখছিলাম ওইটাও কনভেক্সই, ওটা দুটো কনভেক্স ফাংশনের যোগফল। আচ্ছা আপনার প্রশ্নটা কি যে এই ফাংশনটাকে কনভেক্স ফাংশনে কনভার্ট করতে পারবো নাকি? আচ্ছা সব ফাংশনকে আপনি এমনি এখন কিছু ট্রান্সফরমেশন করতে পারেন, আপনি হয়তো কোনো ভ্যারিয়েবল ট্রান্সফরমেশন করতে পারেন যে ভ্যারিয়েবলগুলোর জায়গায় অন্য কোনো ভ্যারিয়েবল বসাইলেন, কিন্তু সবসময় একটা নন কনভেক্স ফাংশনকে আপনি কনভেক্স ফাংশনে কনভার্ট করতে পারবেন না। ওকে ওকে, ঠিক আছে। তো লাস্ট ক্লাসে যেটা নিয়ে আলোচনা শুরু করেছিলাম, ওকে দিস ইজ দ্য প্রসিজিওর। তো ওয়াই ডাজ দিস প্রসিজিওর ওয়ার্ক? ওকে ধরেন আমি সাম এফ নট অফ এক্স such that h of x equals to 0, এটা সলভ করলাম কেমনে? আমি এফ নট টিলডা সমান এফ নট প্লাস ল্যামডা এইচ এরকম একটা ফাংশন ডিফাইন করছি, তারপর এটার উপরে আনকনস্ট্রেন্ট অপটিমাইজেশন চালাইছি। আচ্ছা ওয়াই ডাজ দিস প্রসিজিওর ওয়ার্ক? এখন গত ক্লাসে যেটা বলতেছিলাম যে
একটা ফাংশনের ধরেন মিনিমাম বা ম্যাক্সিমাম পয়েন্টে যদি থাকে, অর্থাৎ এটা যদি একটা স্টেশনারি পয়েন্টে থাকে, তাহলে ওই স্টেশনারি পয়েন্টে ফাংশনের সব ভ্যারিয়েবলগুলা লোকালি পার্ট আপ করলে ফাংশনে কোনো চেঞ্জ হবে না। অর্থাৎ ধরেন এই ফাংশনের চেঞ্জ আপ টু ফার্স্ট অর্ডার আমি এমনি লিখতে পারি। আচ্ছা ধরলাম এখানে 3টা ভ্যারিয়েবল আছে, কথার কথা x1 x2 x3 x1 x2 x3। ওকে, তো যদি আমার কোনো একটা পয়েন্ট একটা স্টেশনারি পয়েন্ট হয়, স্টেশনারি পয়েন্ট আইদার লোকাল মিনিমাম, লোকাল ম্যাক্সিমাম আর স্যাডেল পয়েন্ট, যদি স্টেশনারি পয়েন্ট হয়, তাইলে ওই নেইবারহুডে ওই মানে ওই পয়েন্টের চারপাশে আপ টু ফার্স্ট অর্ডার এই জিনিসটারে 0 হইতে হবে। আপনি DLX1 DLX2 DLX3 যাই সেট করেন না কেন। এখন এখানে কন্ডিশন আছে যে ইউ হ্যাভ টু সেট ইট স্মল এনাফ, ঠিক আছে? ইফ ইউ সেট ইট স্মল এনাফ তাহলে আপ টু ফার্স্ট অর্ডার এই জিনিসটা 0 হবে। তো যদি এমন হয় যে এইটাকে চেঞ্জ করতেছি, এইটাকেও চেঞ্জ করতেছি, এইটাকেও চেঞ্জ করতেছি, কিন্তু এটা সবসময় 0ই আছে, তাইলে এইটাকেও 0 হইতে হবে, এটাকেও 0 হইতে হবে, এটাকেও 0 হইতে হবে, মানে স্মল এনাফ, ইউ হ্যাভ টু টেক ইট স্মল এনাফ, ঠিক আছে? DLX সাইজ স্মল এনাফ। তো এইটাকেও চেঞ্জ করতেছি, এইটাকেও চেঞ্জ করতেছি, এটাকেও চেঞ্জ করতেছি, কিন্তু এই সাইডটা 0ই আছে সবসময়, তাহলে অবশ্যই ইন্ডিভিজুয়াল কোএফিশিয়েন্টগুলো 0 হইতে হবে। এটা হলো আনকনস্ট্যান্ট অপটিমাইজেশনের ক্ষেত্রে। কিন্তু যদি এরকম একটা কনস্ট্যান্ট থাকে তাহলে ইন্ডিভিজুয়াল টার্মগুলো আমি ইন্ডিপেন্ডেন্টলি টিউন করতে পারবো না, অর্থাৎ এইটা বাড়াইলে এটা কমে যেতে পারে এই কনস্ট্যান্টটার ক্ষেত্রে, এই কনস্ট্যান্টটার কারণে ডিপেন্ডেন্ট হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তো এইটার সলিউশন আমরা গত ক্লাসে কি বাইর করছিলাম? গত ক্লাসে বাইর করছিলাম এরকম যে এই কনস্ট্যান্টটা থেকে, আচ্ছা এই কনস্ট্যান্টটা তো ঠিক করে দেয় যে ধরেন DLX1 আর DLX2 মধ্যে সম্পর্ক কি। এই যে আমি বলতেছি যে কনস্ট্যান্টটার কারণে DLX1 বাড়াইলে DLX2 কমে যেতে পারে, অথবা DLX3 কমে যেতে পারে, ঠিক আছে? তো এই সম্পর্কটা কি? সম্পর্কটা বাইর করতে পারি হইল আমি এইটার নেই, এইটার ডিফারেন্সিয়াল নেই। এটা ডিফারেন্সিয়াল আসবে হইল ∂H/∂X1 প্লাস ∂H/∂X2 ΔX2 প্লাস ∂H/∂X3 ΔX3, আর এই সাইড যেহেতু 0, দিস উইল বি 0। ওকে, এইটা হলো আমার ∂X1 ∂X2 ∂X3 এগুলোর মধ্যে কাইন্ড অফ কাপলিং। এটা হলো কাপলিং ইকুয়েশন, ঠিক আছে? যে x1 বাড়লে x2 কতটুকু কমবে সেটা এই ইকুয়েশনটা বলে দেয়, ঠিক আছে? যেমন এমন হইতে পারে যে ধরেন h এমনভাবে সেট করছি, যেমন গত ক্লাসে একটা ইকুয়েশন লিখছিলাম x1 প্লাস x2 = 1, তাহলে h হইল এই ইকুয়েশনটা। এইটার ক্ষেত্রে যেটা দেখা যায় যে দিস উইল বি 1, দিস উইল বি 1 অ্যান্ড দিস উইল বি 0। তো তখন এই ইকুয়েশনটা কি বলে যে x1 বাড়াইলে x1 যতটুকু বাড়াবো x2 ততটুকু কমতে হবে, ∂X1 = -∂X2। ওকে, তো এইটাকে চিন্তা করতে পারেন আপনি, এই যে এই কনস্ট্যান্ট ইকুয়েশনটা আমার এই ∂X1 ∂X2 ∂X3 এর মধ্যে সম্পর্কগুলো বলে দেয়। ওকে, আচ্ছা আমি আবার লিখি। ঠিক আছে, তো এইখান থেকে আমি যে কোনো একটা ∂X-কে অন্যগুলোর মাধ্যমে লিখতে পারবো না? লিখে তারপরে ওইটা যদি ওইখানে বসাই দিই, ধরলাম ∂X3-কে ∂X1 আর ∂X2-র মাধ্যমে লিখলাম, তারপরে যদি এইটা ইকুয়েশনে বসাই দিলে তাইলে তো এখন ∂X1 আর ∂X2 ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে, ঠিক আছে? ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেলে তখন ∂X1 আর ∂X2-র যে কোএফিশিয়েন্ট সেটাকে আমি 0 বানায় ফেলতে পারি, ঠিক আছে? তো ডিফারেন্সটা কি? আগে যেটা করতেছিলাম, আগে x3-কে x1 আর x2-র মাধ্যমে প্রকাশ করতেছিলাম, এখন ΔX3-কে ΔX1 আর ΔX2-র মাধ্যমে প্রকাশ করতেছি, রাইট? ঠিক আছে, আগে x3-কে সাবস্টিটিউট করতেছিলাম, এখন ΔX3-কে সাবস্টিটিউট করতেছি। ওকে, আচ্ছা, তো এই সাবস্টিটিউশনটা এমনি করা যায়, ওকে সমস্যা নেই। তো
আমরা এটাকে আরেকটু টেকনিক করে করতে পারি। টেকনিক করে যেটা করতে পারি সেটা হইল আমি এই ইকুয়েশনটাকে ল্যামডা দিয়ে গুণ দিয়ে লিখলাম। আচ্ছা, এটা কেন লিখতে পারবো? অর্থাৎ আমার ডেল্টা এফ তো এইটা, ডেল্টা এফকে আগে একটু লিখছিলাম, এখন এটাও লিখতে পারবো। কেন লিখতে পারবো? কারণ দিস ইজ জিরো, বেসিক্যালি জিরো যোগ করছি আমার অরিজিনাল ইকুয়েশনের সাথে। ঠিক আছে? আচ্ছা, এখন এই ইকুয়েশনের ধরেন কোএফিশিয়েন্টগুলো কী হবে? কোএফিশিয়েন্টগুলো হবে হইল এইগুলা, ঠিক আছে? আচ্ছা, আমি ল্যামডা তো নিজের ইচ্ছা মতো বসাতে পারবো, রাইট? কারণ এটা তো জিরোর সাথে যে কোনো কিছুই গুণ দিতে পারি। ল্যামডাকে আমি এমনভাবে ইন্টেলিজেন্টলি চুজ করতে পারবো না যাতে এই টার্মটা জিরো হয়ে যায়। অর্থাৎ দেয়ার এক্সিস্ট এ ল্যামডা সাচ দ্যাট এই টার্মটা জিরো হয়, এটা সেট করতে পারবো। আচ্ছা, এখন এইটা যদি জিরো হয়ে যায় তাইলে এখন ডেল এক্স ওয়ান আর ডেল এক্স টু ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে না? অর্থাৎ এই দুইটাকে ইন্ডিপেন্ডেন্টলি টিউন করতে পারবো। তো এফকে যদি কোনো একটা পয়েন্টে মিনিমাম হইতে হয় তাহলে এই দুইটা ইন্ডিপেন্ডেন্টলি চেঞ্জ করলেও এটার কোনো চেঞ্জ হবে না, এই ডেল এফটা জিরো হবে আর কি। তাহলে এই কোএফিশিয়েন্টগুলো জিরো হবে। মানে অরিজিনাল ইকুয়েশনে এই কোএফিশিয়েন্টগুলো জিরো কেন ছিল, কেন দাবি করছিলাম যে এগুলো জিরো? ধরেন আমার যদি দুইটা ভ্যারিয়েবল থাকতো, যদি দুইটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকতো, তাইলে মানে আমার মিনিমা আর ম্যাক্সিমা পয়েন্টগুলো দেখতে কেমন? মানে ফ্ল্যাট ট্যানজেন্ট, রাইট? আপ টু ফার্স্ট অর্ডার এগুলো কোনো চেঞ্জ হয় না। তো ফার্স্ট অর্ডার চেঞ্জ হয় না মানে হইল যে আমি যদি ডেল এক্স ওয়ান আর ডেল এক্স টুকে অল্প অল্প চেঞ্জ করি তবু এই এফের কোনো চেঞ্জ হবে না, এই চেঞ্জটা জিরো হবে। তো এটা কখন হবে? ইফ এন্ড অনলি ইফ যদি এগুলো কোএফিশিয়েন্টগুলো জিরো হয়। এখনও তো সেম সিনারিওই, যে ডেল এক্স টু ওয়ান আর ডেল এক্স টু ইন্ডিপেন্ডেন্টলি ভ্যারি করতে পারতেছি। এই সেম আর্গুমেন্টটা প্রিভিয়াস লাইনে কেন দিতে পারছিলাম না? কারণ ডেল এক্স ওয়ান আর ডেল এক্স টু ইন্ডিপেন্ডেন্টলি ভ্যারি করলে ডেল এক্স থ্রি ইন্ডিপেন্ডেন্টলি ভ্যারি করতে পারতেছিলাম না। হ্যাঁ, যে কোনো একটা ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছিল। কিন্তু এখন যেটা ডিপেন্ডেন্ট সেটা আমরা তো বাদ হয়ে গেছে। তাহলে এখন তো ডেল এক্স ওয়ান আর ডেল এক্স টু ইন্ডিপেন্ডেন্টলি চেঞ্জ করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, এমনভাবে রিপ্লেস করছি যাতে আমার এই টার্মটা জিরো হয়ে যায়। ওকে, তো এখন হইল আমি তাইলে ডেল এক্স ওয়ান আর ডেল এক্স টু চেঞ্জ করার ফলেও এফ যদি মিনিমাতে থাকে তাহলে এফের কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ এই চেঞ্জটা জিরো হবে। তো এই চেঞ্জটা যদি জিরো হয় তাহলে অবশ্যই এইটার কোএফিশিয়েন্টগুলোকেও জিরো হইতে হবে। তো বেসিক্যালি এখন আমার কাছে তিনটে ইকুয়েশন আছে। একটা ইকুয়েশন হলো এইটা, যেটা আমি আর কি ল্যামডার সিলেকশন থেকে আসছে, বাই সিলেক্টিং ল্যামডা ইন্টেলিজেন্টলি। আর ল্যামডা যদি ইন্টেলিজেন্টলি সিলেক্ট করি তাহলে এই দুইটা অটোমেটিক্যালি জিরো হয়ে যাবে। মানে জিরো হবে যদি আমি মিনিমাইজ করতে চাই আর কি, মিনিমাইজ না করতে চাইলে অবশ্য জিরো হবে না। ডেল এইচ বাই ডেল এক্স টু ইকুয়ালস টু জিরো। তো দেখেন, আচ্ছা আমরা তিনটে ইকুয়েশন পাইছি। এই তিনটা ইকুয়েশন প্লাস আমার অরিজিনাল কনস্ট্যান্ট ইকুয়েশন, এই তিনটে ইকুয়েশন কি আমি এফ প্লাস ল্যামডা এইচ এর উপর, আচ্ছা এই তিনটে ইকুয়েশন প্লাস এইচ ইকুয়ালস টু জিরো, আরেকটা ইকুয়েশন তো আছেই আমাদের। এই চারটে ইকুয়েশন কি এফ প্লাস ল্যামডা এইচ এর উপর আনকনস্ট্যান্ট অপটিমাইজেশন চালাইলে পাইতাম না?
তো এটাই মানে ওকে এখন যে আর্গুমেন্টগুলো দিলাম এটা আসলে প্রবলেম সলভ করার জন্য কাজে লাগবে না, এইটা হলো যে ব্যাক সাইডে কী চলতেছে, ঠিক আছে, ব্যাক সাইডে কী চলতেছে সেটা বোঝার জন্য, ঠিক আছে। মানে ল্যামডা দিয়ে কাপল করার উদ্দেশ্য বেসিক্যালি এইটাই যে আমরা আমাদের কনস্ট্যান্ট ইকুয়েশন থেকে যে ডিপেন্ডেন্সটা, ওই ডিপেন্ডেন্সটা বাদ দিয়ে দিতে পারবো। এই যে ইকুয়েশন আসলাম যে মানে যখন আমরা ফাংশন আগে অ্যাজিউম করে নিচ্ছি যে এটা হইলে এটা যেমন আমরা প্রথমে অ্যাজিউম করছি সবগুলো কোএফিসিয়েন্ট 0 হবে, তারপরে সাচ কোনটা অ্যাজিউম করছি যে সবগুলো কোএফিসিয়েন্ট 0 হবে, আমার দেয়ার এক্সিস্ট সাচ আ ল্যামডা যেটা পুরো টার্মটা 0 হবে, আর আমরা এরকম করে যাইতেছি আমরা অনেক মানে ইউনিভার্সাল সলিউশন দিবেন না স্যার, বুঝি মানে ল্যামডা এর স্পেসিফিক মানে আমরা বলতেছি না যে দেয়ার এক্সিস্ট সাচ আ ল্যামডা যেটা পুরো টার্মটা 0 হয়ে যাচ্ছে, মানে ওই ল্যামডা মানে অনেক ল্যামডা ভ্যালুস আছে না স্যার, হ্যাঁ সাপোজ আমরা খালি কয়েকটা স্পেসিফিক ভ্যালুর জন্য চলে যা এইটা সলভ হবে না, মানে আমি তো ল্যামডা নিজের মনের মতো চুজ করতেই পারি, আমি যেভাবে ফর্মুলেট করছি, কারণ এখানে ল্যামডা আলটিমেটলি 0-র সাথে গুণ হচ্ছে। আমি এখন এমনভাবে ল্যামডা চুজ করব সাচ দ্যাট ওকে আপনি হ্যাঁ হ্যাঁ মানে পাবো বা চুজ করবো, যেটা পাবো ওইটাই চুজ করবো আর কি, কাইন্ড অফ ওকে। তো আচ্ছা আপনি যে প্রশ্নটা করলেন যে ধরলাম আমার কাছে দুইটি ইকুয়েশন আছে, একটা হলো 2x1 - 2x2 = 1, আর একটা হলো x1 + x2 = 3। কাকে বোঝাচ্ছি? মোবাইলটা একটু রাখেন। ওকে আচ্ছা ধরলাম আপনার কাছে দুইটা ইকুয়েশন আছে যে 2x1 - 2x2 + 1 আর x1 + x2 = 3, এর দুইটা সলভ করতে চান, ঠিক আছে। তো সলভ করার একটা উদ্দেশ্য, একটা ওয়ে হইতে পারে যে সেকেন্ড ইকুয়েশনকে ল্যামডা দিয়ে গুণ দিয়ে ফার্স্ট ইকুয়েশনের সাথে যোগ করা, যোগ করলে যদি x2 বাদ চলে যায় তাহলে x1 এর সলিউশন বেড়ে যাবে, তারপরে যে আপনার যে কোনো একটা ইকুয়েশন বের করে তারপরে x2 সলিউশনটা বাইর করে ফেলতে পারবো, ঠিক আছে। তো ধরেন ল্যামডা = 2 ওয়ার্কস, আপনারা চেক করতে পারেন যে এখানে ল্যামডা = 2 বসাইলে 2x1 আসবে 2x2 আসবে, যদি যোগ করি তাইলে এটা বাদ চলে যাবে, 4x2 আসবে, তারপরে মানে সরি 4x1 আসবে, 4x1 সমান আসবে 7, x1 সমান আসবে 7/4। এখন আপনি কি দাবি করতে পারেন যে স্যার এই কোয়েশন তখনই সলভ করা যাবে যদি ল্যামডা = 2 হয়, ল্যামডা = 2 না হলে সলভ করা যাবে না। এখন এই সলিউশনটা তো ল্যামডার উপর ডিপেন্ড করে না, এই ল্যামডা তো আমি আমার সুবিধার জন্য সিলেক্ট করছি, আমি তো আরও অনেকভাবেই সিলেক্ট করতে পারতাম, ঠিক আছে। এইখানে ওই ল্যামডাটাও বেসিক্যালি এই কাজটাই করতেছে, মানে আমরা এই ইকুয়েশনটাকে ল্যামডা দিয়ে গুণ দিয়ে এটার সাথে যোগ করতেছি এমনভাবে যাতে একটা টার্ম চলে যায়। এখানে ল্যামডা দিয়ে গুণ দিয়ে যোগ করতেছিলাম যাতে x2 চলে যায়, এখানে ল্যামডা দিয়ে গুণ দিয়ে করে যোগ করতেছি যাতে ∂x3 যে কোএফিশিয়েন্টটা সেটা চলে যায়। ওকে আচ্ছা এইটাই। আর এখানে একটা ক্রুশিয়াল যে থিওরেম বা আইডিয়া যেটা ইউজ করতেছি সেইটা হলো যদি এফ একটা স্টেশনারি পয়েন্টে থাকে, অর্থাৎ এক্স স্টার যদি একটা স্টেশনারি পয়েন্ট হয় তাহলে ওই এক্স স্টারের চারপাশে আপনার ফাংশনের ফার্স্ট ডিফারেন্সিয়ালটা 0, এইটা এই একটা ইউজ করতেছি যে ∂f(x* = 0 হবে, ঠিক আছে। এটা ইউজ করতেছি, এটা প্রুফ হলো ধরেন মিডল আগে বলছিলাম যে আপনার যদি লোকাল অপটিমাতে থাকে, লোকাল মিনিমা বা ম্যাক্সিমা বা স্যাডেল পয়েন্ট, তাইলে আপনার ফার্স্ট ডেরিভেটিভগুলো 0 হয়। কেন 0 হয়? ওই যে আপনার যদি 0 না হইতো তাহলে আমি এই ∂x1 ∂x2 ∂x3কে এমনভাবে টিউন করতে পারতাম যাতে আপনার লোকালি এটা ইনক্রিজ করে যায় বা ডিক্রিজ করে যায়, ঠিক আছে। ওকে দিস ইজ দ্য মেইন থিওরিটিক্যাল রেজাল্ট দ্যাট উই আর ইউজিং, মানে হ্যাঁ সলভ করার জন্য না, মানে টু এক্সপ্লেইন দিস, ঠিক আছে। যে আপনি যদি লোকাল মিনিমাতে থাকেন, লোকাল মিনিমা বা আপনি যদি কোনো স্টেশনারি পয়েন্টে থাকেন তাহলে এটা ফার্স্ট ডিফারেন্সিয়াল সবসময় 0 হবে, ওই পয়েন্টের চারপাশে, ওই পয়েন্টের চারপাশে ফার্স্ট ডিফারেন্সিয়াল সবসময় 0 হবে। মানে আপনি বলতে পারেন যে সলিউশন এক্সিস্ট করে, আর আমরা সলিউশন পাওয়া যাবে বলতে হয়তো আমরাও বলতে পারি যে এইটার ক্লোজ ফর্ম সলিউশন সবসময় বাইর করতে পারবো,
সেইটা হয়তো ট্রু না, কিন্তু আমরা হ্যাঁ হ্যাঁ আমরা ইকুয়েশনগুলো বাইর করতে পারবো যে, এবং এরকম একটা দাবি করতে পারবো যে এই ইকুয়েশনগুলো সলভ করলে ওইটা সলভ হয়ে যাবে, এবং সেই ইকুয়েশনগুলো আইদার আপনি হাতে কলমে সলভ করতে পারেন অথবা কম্পিউটার ব্যবহার করে সলভ করতে পারেন। ওকে, ফ্লোটা আমরা বুঝি, কোয়েশ্চেনটা ছিল যে কেন অলওয়েজ ওয়ার্ক করবে। তো আপনি দেখাচ্ছেন যে ডিফারেন্সিয়ালটা যদি লেখেন ইকুয়াল টু 0 সেট করা সামহাউ দেখেন একটা টার্মগুলো ইন্ডিপেন্ডেন্ট থাকে ইভেন আফটার রাইট, মানে বেসিক্যালি হোয়াট আই মিন ইজ দ্যাট আই ক্যান সিলেক্ট ল্যামডা ইন্টেলিজেন্টলি সাচ দ্যাট আমার এই ফার্স্ট ডিফারেন্সিয়ালটা ইন্ডিপেন্ডেন্ট ডিফারেন্সিয়ালের লিনিয়ার কম্বিনেশন হয়ে যায়। তারপরে আমি ইন্ডিপেন্ডেন্ট ডিফারেন্সিয়ালের যে কোএফিশিয়েন্টগুলো সেই কোএফিশিয়েন্টগুলো 0 সেট করবো। ইট টার্নস আউট যে আচ্ছা ওই কোএফিশিয়েন্টগুলো 0 সেট করলে বেসিক্যালি এই দুটি ইকুয়েশন পাইছিলাম। ইট টার্নস আউট দ্যাট ইজ কমপ্লিটলি ইকুইভ্যালেন্ট টু সলভিং দিস প্রবলেম অ্যাজ অ্যান আনকনস্ট্রেন্ট অপটিমাইজেশন প্রবলেম। ঠিক আছে, আচ্ছা ওকে, এবার একটা মিসিং লিঙ্ক, সেটা হলো এই সব আলোচনা করছি হলো ইকুয়ালিটি কনস্ট্যান্টের জন্য। যদি ইনইকুয়ালিটি কনস্ট্যান্ট থাকে তাহলে কি করবেন? ওকে আচ্ছা, তো আমরা এখন একটা টেকনিক ইউজ করব, এইটা হইলো ট্রান্সফরমেশন, মানে অপটিমাইজেশন প্রবলেমের ট্রান্সফরমেশন পড়ানোর সময় বলছিলাম। ওকে, ধরলাম দিস থিং, আমি আপাতত 3টা ভেরিয়েবল বাদ দেই। হ্যাঁ, এটা কেমন করব? আচ্ছা, আমাদের আইডিয়া হইল ইকুয়ালিটির জন্য তো প্রুফ করে ফেলছি, মানে প্রুফ না, মানে টেকনিক বাইর করে ফেলছি। তো ইনইকুয়ালিটি কনস্ট্যান্টকে কোনোভাবে ইকুয়ালিটি কনস্ট্যান্টে যদি কনভার্ট করে ফেলতে পারি তাহলে তো ডান। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা, তো ইনইকুয়ালিটি কনস্ট্যান্টকে ইকুয়ালিটি কনস্ট্যান্টে ট্রান্সফর্ম করার জন্য একটা টেকনিক বলছিলাম, একটা কিছু ভ্যারিয়েবল ইন্ট্রোডিউস করে করা যায়, স্ল্যাক ভ্যারিয়েবল। অর্থাৎ আই ক্যান রাইট দিস ইকুয়েশন অ্যাজ প্লাস এস ইকুয়াল টু 0, সেখানে এখন এস এর উপর একটা কন্ডিশন বসানো লাগবে। ইয়েস, হ্যাঁ মানে এস, আপনি এসকে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হিসেবে চিন্তা করতে পারেন। এস ইজ অ্যানাদার ভ্যারিয়েবল, মানে এখন এই প্রবলেমের ভ্যারিয়েবল হয়ে গেছে x1 x2 ডট 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 xn, এস, একটা এক্সট্রা ভ্যারিয়েবল ইন্ট্রোডিউস করছি। ঠিক আছে, আচ্ছা, তো এখন বলতে পারেন যে স্যার এখন একটা নতুন ভেজাল তৈরি হয়ে গেছে, যে একটা ইনইকুয়ালিটি কনস্ট্যান্ট বাদ দিয়ে আরেকটা ইনইকুয়ালিটি কনস্ট্যান্ট তৈরি করছেন। বেসিক্যালি ইউ রিপ্লেসড ওয়ান প্রবলেম উইথ অ্যানাদার। হ্যাঁ বাড়লো। এখন ধরেন আপনার কাছে এমন একটা ইকুয়েশন আছে যেটা সলভই করতে পারতেছেন না, ধরলাম 100 ভ্যারিয়েবলের একটা ইকুয়েশন আছে যেটা সলভ করতে পারতেছেন না, কিন্তু 101 ভ্যারিয়েবলের একটা ইকুয়েশন আছে যেটা সলভ করতে পারতেছেন। কারণ কোন প্রবলেমটা আপনার জন্য বেটার? হ্যাঁ, যেটা সলভ করতে পারতেছে ওটা তো ডেফিনেটলি বেটার, সেখানে ভ্যারিয়েবল বাড়লেও তো একটা প্রসিডিউর অ্যাটলিস্ট আছে। ঠিক আছে, ধরলাম 101 ভ্যারিয়েবলের যে প্রবলেমটা সেটা সলভ করতে আমার 1 ঘন্টা লাগবে, আর যেটা 100 ভ্যারিয়েবলের প্রবলেম কিন্তু এটা সলভ করতে পারতেছি না, ওটা সলভ করতে ইনফাইনাইট সময় লাগবে, কারণ এটা সলভ করতে পারতেছি না। ঠিক আছে, তো মানে a problem that I can solve is always better than a problem that I cannot solve, even if it has more variables. আচ্ছা, এখন কন্ডিশন হইল, এখন বলতে পারেন যে স্যার এখানে তো নতুন সমস্যা তৈরি হয়েছে, যে আরেকটা ইনইকুয়ালিটি কনস্ট্যান্ট তৈরি হয়েছে। হ্যাঁ, তো এইটার এখন কি করব? আচ্ছা, একটা কাজ করা যায়। আচ্ছা, হ্যাঁ, এক্সেপ্ট কর কনস্ট্যান্ট ইকুয়েশন যেটা এস এর উপর অ্যাবসলিউট ভ্যালু দিয়ে দিলে তো তাহলে এটা ও আচ্ছা, এখন একটা ভেজাল হয়ে গেছে যে এটা তো ডিফারেন্সিয়েবল না, বাট ভেরি গুড আইডিয়া। সেইটা হইল যে স্যার আমি এসটাকে একটু নাইস ওয়েতে লিখি যাতে আমার এটা লেখাই না লাগে। S1 মাইনাস S2, আর S1 আর S2 এর উপর কোনো কনস্ট্যান্ট থাকবে না, তখন কেমনে থাকবে না আপনি বলেন?
মানে আপনি বলতে চাচ্ছেন যে এটাকে S1 মাইনাস S2 হিসাবে লিখবো, যে কোনো S1 S2 বসাতে পারবো এখানে, যে কোনো S1 S2 বসাতে পারবো না, মানে ইউ অলসো রিপ্লেস ওয়ান প্রবলেম উইথ অ্যানাদার। বাট উনার আইডিয়াটা দ্যাট ইজ অ্যাকচুয়ালি এ ভেরি গুড আইডিয়া। সেইটা হইল যে স্যার আমি এখানে এস না লিখে এমন একটা ফাংশন লিখবো এসের যাতে আমার ওই কনস্ট্যান্টটা নিয়ে চিন্তাই করা লাগে না, এটা অলওয়েজ পজিটিভ হয়ে যায়। তো উনি যেই সাজেশনটা দিয়েছিল সেটা হলো অ্যাবসলিউট ভ্যালু দেওয়া, এটা কাজ করতো, আনফর্চুনেটলি এটা ডেরিভেটিভ নাই, তো আমি স্কোয়ার দিয়ে দিতে পারি। আচ্ছা আপনার একটা বোনাস দেবো, ঠিক আছে? তো স্কোয়ার দিয়ে দিলে এখন হইলো আমার এস এর উপর, এসকে এখন পজিটিভ হওয়া লাগবে না, এস এখন নেগেটিভ হইলেও হবে, কারণ এস নেগেটিভ হইলেও এটা পজিটিভ হয়ে যাবে, ঠিক আছে? তো শেষ, উই আর ডান। এখন এটার উপরে আপনি এই পর্যন্ত যা যা করছেন তা অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? এখন ইন্টারেস্টিং ব্যাপার হইলো যে এই ফাংশনটা ইউনিক না, অন্যান্য ফাংশন দিতে পারতাম, ধরলাম ই টু দি পাওয়ার এস, এটাও তো সবসময় পজিটিভ, ঠিক আছে? তো যে কোনো ফাংশন দিতে পারি। এখন এটা আপনি চিন্তা করতে পারেন যে আপনার জন্য আরও সুবিধাই হয়েছে, ঠিক আছে, যে আপনি প্রবলেম দেখে টিউন করতে পারবেন যে কোন ফাংশনটা ধরবো, রাইট? মানে আমি যদি ইফ আই টেক সাম ফাংশন এফ অফ এস হুইচ ইজ গ্রেটার ইকুয়াল 0 অলওয়েজ, হ্যাঁ এখন হইল আপনি এইটাকে কনস্ট্যান্ট ইকুয়েশন ধরবেন আর এটাকে অবজেক্টিভ ধরবেন, তারপরে এখন এতদিন ল্যাগ্রাঞ্জ মাল্টিপ্লায়ার দিয়ে কেমনে সলভ করছিলেন, যেমন সলভ করছিলেন আপনি সলভ করবেন, ওকে? না ল্যামডাও থাকবে তো। আচ্ছা আপনারা একটা এক্সাম্পল করাইলে হয়তো ক্লিয়ার হবে। আচ্ছা ওইটা বলার আগে কি জানি বলতে নিছিলাম, এইটা তো একটা প্রসিজিওর, আরেকভাবে আসলে করা যায়, সেইটা হলো যদিও এটা সবসময় খাটবে না, আমার অরিজিনাল প্রবলেম তো এরকম ছিল, রাইট? আচ্ছা আপনি আপাতত এই কনসেপ্টটা ভুলে যান, ধরলেন এই কনসেপ্টটা নাই, এমনি ধরে এটা সলভ করেন, সলভ করার পরে যদি সবগুলো এস পজিটিভ চলে আসে তাহলে তো হয়ে গেল। মানে বুঝতে পারছেন কি বলছি, ঠিক আছে? যে সলভ করার পরে যদি সলিউশনে কনস্ট্যান্টটাকে স্যাটিসফাই করে তাহলে তো মানে আমার সমস্যা নেই কোনো। হ্যাঁ যদি না করে তাইলে আবার ভেজাল হয়ে যাবে, ঠিক আছে? তো এইটা সব সময় খাটবে না, ঠিক আছে? এটা সব সময় খাটবে না, মাঝে মধ্যে খাইতে যেতে পারে। তো যদি খেটে যায় তাহলে তো আসলে আমার জন্য অনেক ভালো, আমার জন্য অনেক সুবিধা, মানে আমার এখানে কোয়াড্রেটিক ধরা লাগলো না, আমি লিনিয়ার ধরেই হইলো প্রবলেম সলভ হয়ে গেল, ঠিক আছে? তো এইটা একটা চেক আপনারা করে নিতে পারেন যে যদি প্রবলেমটা ওই ফর্মেটের হয় যে ঠিক আছে আমি আগে এই ফর্মেটেই সলভ করে দেখি কি আসে, যদি ওটা কনস্ট্যান্ট ম্যাচ করে তাহলে তো হইলো, আর যদি না ম্যাচ করে তারপরে হয়তো অন্য টেকনিক অ্যাপ্লাই করবো, ঠিক আছে? আচ্ছা তো আমরা একটা প্রবলেম সলভ করি। আপনাদের মিডের আগে কি প্রবলেম দিয়েছিলাম? প্রবলেম থেকে দিয়েছি, এটাই তো যে গ্লোবাল মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম এক্স প্লাস ওয়াই, ওকে, এক্স প্লাস ওয়াই এই ফাংশনটাকে মিনিমাইজ করা লাগবে given that x square plus y square less or equal to 1, ওকে? আচ্ছা তো এইটারে হইলো আমি স্ল্যাক ভ্যারিয়েবল দিয়ে ইকুয়ালিটিতে কনভার্ট করি, এবার এটা ল্যাগ্রাঞ্জ মাল্টিপ্লায়ার। আচ্ছা এটার সলিউশন কি আসছিল মনে আছে? সলিউশন আসছিল সম্ভবত x equals to y equals to half, আচ্ছা ওকে। তো এবার তাইলে আমি মডিফাইড অবজেক্টিভ যেটা সেটা লিখি। মডিফাইড অবজেক্টিভ হইল এক্স প্লাস ওয়াই প্লাস ল্যামডা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এস স্কোয়ার মাইনাস 1, ওকে? আচ্ছা এই মডিফাইড অবজেক্টিভ কয়টা ভেরিয়েবলের ফাংশন? 4টা ভেরিয়েবলের ফাংশন, এক্স ওয়াই এস আর ল্যামডা, ওকে? আচ্ছা এখন এটার উপর আপনি আনকনস্ট্রেইনড অপটিমাইজেশন চালান। তো del f tilde বাই এক্স আসবে হইল
1 প্লাস 2 ল্যামডা, 1 প্লাস 2 ল্যামডা, আর স্কয়ার প্লাস এস স্কয়ার মাইনাস 1। আসলে লাস্ট ইকুয়েশনটা লেখা লাগে না, এই লাস্ট ইকুয়েশনটা বেসিক্যালি ইকুয়েশনটাই আছে, তো মানে বাট ফর দ্য সেক অফ কমপ্লিটনেস লিখলাম। ওকে, তো এখানে এটা যদি 0 সেট করি, এটা যদি 0 সেট করি তাইলে আসবে হইল হ্যাঁ ল্যামডা ইকুয়ালস টু -1/2। আচ্ছা, এখানে একটা গ্যাঞ্জাম হয়ে যেতে পারতো, দেখেন এই দুইটা ইকুয়েশনে যদি ডিফারেন্ট ভ্যালু আসতো তাহলে কি হইতো? হ্যাঁ আচ্ছা, তিনটা ভ্যালু তো আসবে। হোলি শিট, আমি কোনো ভুল করছি? আচ্ছা, আমি তো ভুল করছি। কি ভুল করছি? আপনারা তো বললেনও না কি ভুল করছি। এখানে 2 ল্যামডা এক্স হবে, এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েট 2x। আচ্ছা, ল্যামডা টাইমস 2x হবে, তাই তো বলি এখানে তো গ্যাঞ্জাম লেগে গেছে। আচ্ছা, যদি আসে তার মানে হইল প্রবাবলি কোনো একটা গ্যাঞ্জাম আছে। কি গ্যাঞ্জাম? আচ্ছা, তার মানে সবগুলা গ্রেডিয়েন্ট সাইমultaneously 0 হইতে পারবে না। তার মানে হইল এটার মিনিং কি? এটার মিনিং হইল আপনার এটার কোনো মিনিমা এক্সিস্ট করে না, কোনো লোকাল মিনিমা এক্সিস্ট করে না। গ্লোবাল মানে যদি আনকনস্ট্যান্ট হয়, মানে আপনার হইল হ্যাঁ আনকনস্ট্যান্ট প্রবলেমে কোনো মিনিমা নাই মানে এটা। আচ্ছা, আমরা কি করছি, সবগুলো ইকুয়াল টু 0 সেট করার পরে দেখছি যে যদি কোনো ইনকনসিস্টেন্সি আসে, যে একটা ইকুয়েশন আসতেছে ধরলাম ল্যামডা ইকুয়ালস টু হাফ, আর একটা ইকুয়েশন আসতেছে ল্যামডা ইকুয়ালস টু 0। এটার মানে কি? এটার মানে হইল এমন মানে এই সবগুলো ইকুয়াল টু 0 সাইমultaneously সলভ করা সম্ভব না। এইটার মানে কি? এই সবগুলো 0 কখন আসতেছিল? সবগুলো মানে 0 কেন সেট করছি? 0 সেট করছি হইলো এই ফাংশনে একটা লোকাল মিনিমা বা লোকাল ম্যাক্সিমা বাইর করার জন্য। মানে লোকাল মিনিমা লোকাল ম্যাক্সিমা এমন একটা পয়েন্ট যে ধরলাম আপনার মানে লোকালি এটা কার্ভ ডাউন করতেছে বা কার্ভ আপ করতেছে, ঠিক আছে? তো গ্রেডিয়েন্ট তার মানে এটা সলভ করা যাচ্ছে না, মানে কি সাইমultaneously সবগুলো গ্রেডিয়েন্ট 0 হবে না। এইটার মানে কি? এটার মানে হলো এই ফাংশনের এরকম কোনো পয়েন্ট এক্সিস্ট করে না যেটা এই ফরম্যাটের না। হ্যাঁ, মানে ফাংশনটা হয়তো ধরেন এই ফরম্যাটের, যে সবসময় বাড়তে থাকে বা সবসময় কমতে থাকে, ঠিক আছে? এরকম কোনো লোকাল বাম্প নাই আর কি ফাংশনের মধ্যে। এক্সপোনেনশিয়ালি হইতে হবে, নট নেসেসারি, মানে কোয়াড্রেটিক হইতে পারে, লগারিথমিক হইতে পারে, অনেক ধরনের হইতে পারে, মানে এরকম কোনো বাম্প নাই ফাংশন, এইটাই বোঝায়। আচ্ছা, এটা হইল হ্যাঁ এস এর জন্য কি আসবে? ল্যামডা টাইমস 2s। ওকে, এটা সমান 0, এটা সমান 0, এটা সমান 0। এখান থেকে কি পাবো? এখান থেকে পাবো হইল ল্যামডা এস সমান 0। আসলে ল্যামডা 0 নাকি এস 0 এটা বলা সম্ভব না। হ্যাঁ রাইট। আচ্ছা, ল্যামডা যদি 0, হ্যাঁ ল্যামডা যদি 0 হয় তাহলে 1 ইকুয়ালস টু 0 হয়ে যাবে, হুইচ ইজ নট পসিবল। তাহলে ল্যামডা 0 হইতে পারবে না, তাহলে এস 0 হবে। রাইট। আচ্ছা, তারপরে এখানে এটা আসবে হইল ফার্স্ট ইকুয়েশন থেকে কি আসবে? ফার্স্ট ইকুয়েশন থেকে আসবে এক্স সমান সমান -1/2 ল্যামডা, ওয়াইও সমান সমান আসবে -1/2 ল্যামডা। আচ্ছা, এইটা যদি এখানে বসায় দিই, বসায় দিলে পাবো 1/2 ল্যামডা স্কোয়ার -1/2 ল্যামডা স্কোয়ার প্লাস -1/2 ল্যামডা স্কোয়ার প্লাস এস তো 0 স্কোয়ার -1 সমান সমান 0। ওকে, তাইলে আসবে হইল 1/2 ল্যামডা স্কোয়ার টাইমস 2 ইকুয়ালস টু 1, অর্থাৎ এটা সমান হাফ।
তারপর এখানে আসবে স্কোয়ারটা যদি উঠাই দেয় এখানে আসবে 4, এখানে আসবে ল্যামডা স্কোয়ার, 4টারে ওই সাইডে নিলে আসবে 2, তাহলে ল্যামডা স্কোয়ার ইকুয়ালস টু 1/2, ল্যামডা ইকুয়ালস টু প্লাস মাইনাস 1/2। দুইটা ভ্যালু আসছে। আচ্ছা, এখন এই দুইটা ভ্যালু কি বলে? এটা যেটা বলে, আচ্ছা এখানে হইল, আচ্ছা তাহলে আমরা আগে বের করে নেই যে আমার পয়েন্টগুলো কী আসে। আচ্ছা আমি এখানে ভুল লিখছিলাম, ল্যামডা ইকুয়ালস টু যদি 1/√2 দেই তাহলে এক্স আর ওয়াই কি আসবে? ইন্টারেস্টিং, 2√2 আসছে। 2√2 কেন আসছে? ভুল করছি কোনো? চেক করে নেই, আবার একটা স্যানিটি চেক দিই। ভুল তো করি নাই। হ্যাঁ হ্যাঁ, কনস্ট্যান্ট কি স্যাটিসফাই হইতেছে? এক্স ইকুয়ালস টু আসছে কত? -1/2√2, ওয়াই, হ্যাঁ ওয়াইও আসছে -1/2√2। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কত? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হইল 1/8 প্লাস 1/8, হুইচ ইজ 1/4, হুইচ ইজ লেস অর ইকুয়াল 1। ওকে, তো কনস্ট্যান্ট স্যাটিসফাইড হয়েছে। আর যদি যোগ করলে পাবো হইল 1/√2, হইতেও পারে। আচ্ছা সরি, -1/√2 পাবো। আচ্ছা এক্স প্লাস, তাহলে এটার জন্য এক্স প্লাস ওয়াই ইকুয়ালস আসছে -1/√2। আর যদি ল্যামডা ইকুয়ালস টু প্লাস, সরি এখানে মাইনাস ধরি, তাইলে এক্স ইকুয়ালস টু ওয়াই ইকুয়ালস টু 1/2√2 আসবে, আর এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু আসবে 1/√2। √2 আসার কথা, কারণ ফ্যাসিনেটিং। কিন্তু এখানে একটা ভেজাল হয়ে গেছে, তো এস ইকুয়ালস টু 0-র সাথে এস ইকুয়াল টু 0, তো যোগ করে 1 পাওয়ার কথা না? এই দুইটা যোগ করে তো 1 পাবো না, মানে এই দুইটা স্কোয়ার যোগ করে। স্কোয়ারের যোগফল তো 1 না, তাইলে হইতেছে কি? না না, S0ই হবে, ঠিকই আছে, S0ই হবে। এটার সলিউশন আসে হইল, এইটা সলিউশন আসার কথা, মানে এখানে একটা হাফের ফ্যাক্টর আসতেছে এক্সট্রা। এই ফ্যাক্টরটা কই থেকে আসতেছে? আমি যে কি ভুল করতেছি, কোনো কি ভুল করতেছি? হ্যাঁ সেটা করা যাবে, সেটা করা যাবে, মানে সলভ করার, মানে আপনি যেটা বলতেছেন যে স্যার এস ইকুয়াল টু 0 পেয়ে গেছি, তারপরে এটাকে 0 সেট করলে আমি এস ইকুয়াল টু 0 বসাইলে ধরলাম এক্সকে ওয়াই রেসপেক্টে প্রকাশ করলাম বা ওয়াইকে এক্সের রেসপেক্টে প্রকাশ করলাম না। এখন মানে আচ্ছা আচ্ছা, এখন আপনি আবার ব্যাক ট্র্যাক করতে পারবেন না। ব্যাক ট্র্যাক মানে আপনি এক্সকে ওয়াই রেসপেক্টে প্রকাশ করে আবার ডেরিভেটিভ বাইর করবেন, সেটা করতে পারবেন না। মানে আপনি বেসিক্যালি একটা প্রবলেমের রেজাল্ট ব্যবহার করে সাবস্টিটিউট করে আরেকটা প্রবলেম কনস্ট্রাক্ট করতে পারবে না। মানে এই প্রবলেমের মধ্যে থেকে সলিউশন বাইর করা যাবে, তবে এটা বের করা যাবে এখানে। হ্যাঁ বুঝি নাই, এখানেই অ্যান্সার।
ও আচ্ছা আচ্ছা, এখানে কিছু একটা ভুল করতেছি, যে কি ভুল করতেছি বুঝতে পারতেছি না। ও হ্যাঁ, আজকে টাইম শেষ। আচ্ছা, একটু একটু চিন্তা করেন যে এখানে হইলো আমি এইটা আমি আমি আমার মনে হচ্ছে আমি কোনো অ্যালজেব্রাইক এরর করছি, যোগ বিয়োগে কোনো ভুল করছি মনে হয়। এগুলো তো ঠিকই আছে, এগুলো তো এইটা আচ্ছা, আমি একটা একটা করে লিখি। এইটা ঠিক লিখছি তো? এক্স এর রেসপেক্টিভ ডেরিভেটিভ 1, এখানে ল্যামডা আসবে, এক্স এর রেসপেক্টিভ ডেরিভেটিভ 2x। হ্যাঁ ঠিকই আছে, ঠিকই তো আছে এখানে। ওকে ঠিক আছে। আচ্ছা এখানে আচ্ছা আমরা একটা ওকে একটা না ঠিক আছে। আচ্ছা আমার মাথায় যেটা আসছিল যে আমরা কনসিডার করতেছিলাম আইদার ল্যামডা ইকুয়াল টু 0 অর এস ইকুয়াল টু 0। এখন দুইটা সাইমালটেনিয়াসলি তো 0 হইতে পারে, কিন্তু দুইটা সাইমালটেনিয়াসলি 0 হবে না, কারণ ল্যামডা 0 হইলে 1 ইকুয়াল টু 0 চলে আসবে। square plus y square can be লিখতে পারি যে x plus y whole square minus 2x, so x plus y টা আমরা একটা ভ্যালু আসছে, আর minus 2xy করে চেক করতে পারি কোনটা ভুল। একই হলো পুরোটা বের করে times 2x equals to আপনারা এখান থেকে আমরা x y এর জন্য ইকুয়েশন পাবো, এটাকে আরেকটা হবে। কারণ স্যার আমরা x plus y square half x square plus y square, x plus y whole square minus 2xy 1/√2, আর এটা তো মাইনাস এটা স্কোয়ার ইন্টু 2, হাফ মাইনাস 1/4 হাফ আসতেছে, x square plus y square হাফ আসতেছে। আচ্ছা দাঁড়ান একটু দেখি। আচ্ছা এখানে ল্যামডা যদি মাইনাস 1/√2 আসে, আচ্ছা ওয়াই সরি ল্যামডা আসতে হবে হইলো আমি প্রবাবলি সাবস্টিটিউশনে কোনো ভুল করতেছি, আমার মনে হচ্ছে এখন সেইটাই। হ্যাঁ আচ্ছা হ্যাঁ আচ্ছা, এক্স ইকুয়ালস টু আসছে এটা, ওয়াই ইকুয়ালস টু আসছে এইটা, তারপরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1, হুইচ মিনস মাইনাস 1/2 ল্যামডা স্কোয়ার প্লাস মাইনাস 1/2 ল্যামডা স্কোয়ার ইকুয়ালস টু 1, হুইচ মিনস এখানে মাইনাসগুলো বাদ যাবে, এইখানে 2 আসবে, এইখানে আসবে হইল 4 ল্যামডা স্কোয়ার, এইখানে আসবে 2, তারপরে ওই 2 যাবে ওই সাইডে, অর্থাৎ 2 ল্যামডা স্কোয়ার ইকুয়ালস টু 1, আচ্ছা ল্যামডা স্কোয়ার ইকুয়ালস টু 1/2, ল্যামডা ইকুয়ালস টু প্লাস মাইনাস 1/√2, ঠিক আছে। আচ্ছা তাইলে এবার এক্স কত আসে? 2√2 তো আসে না, 2√2 আসে না, উফ এইটাই তো ভুল করতেছি, এটা মাইনাস হাফ, এটা 1/λ নট ল্যামডা এইখানে। ও গড, হ্যাঁ এবার মিলছে তো, ইয়েস এবার মিলছে, হ্যাঁ এটা হলো মাইনাস 1/√2 আসে, ইয়েস ঠিক আছে। ওই তো সাবস্টিটিউশনে ভুল করতেছিলাম, অ্যালজেব্রাইক এরর ছিল। হ্যাঁ
হ্যাঁ বাকি সব ঠিকই আসছে, মানে ল্যামডা ইকুয়ালস টু 1/√2 ধরলে এক্স ইকুয়ালস টু ওয়াই ইকুয়ালস টু -1/√2 আসে, আর এটা -1/√2 আসলে ধরলে এটা 1/√2 আসে। ইয়াস, এবার ঠিক আছে, এটাই আসার কথা। এখন স্কোয়ার করলে দেখেন যোগ করলে 1 আসবে, বাকি সব মিলবে। ওই সাবস্টিটিউশনই ভুলটা করছি। ওকে ঠিক আছে, আচ্ছা তো এমনি করতে পারবেন আর কি, ওকে এমনি করতে পারবেন। আচ্ছা যান, আপনাদের চিনি তো, ইয়া দিয়ে দিব। ও হ্যাঁ 1 মিনিট, এই আপনাদের ওই যে এক ফ্রেন্ড ছিল না যে জব করছে, সাদনান সানিম নাকি কি জানি নাম, চেনেন আপনারা? আচ্ছা, না না পরীক্ষা দেয় নাই, ওর একটা খাতা রয়ে গেছে, ওটা দিয়ে দিয়ে। ঠিক আছে স্যার, কারণ কিন্তু ল্যাব হবে না, ল্যাব ক্লাস হবে, ক্লাসে ক্লাস হবে না, ল্যাব হবে কালকে কোডিং করানো হবে। আচ্ছা, ওয়ালাইকুম সালাম। ল্যাব ক্লাস তো হবে না, ল্যাব হবে, হবে আচ্ছা, যাতে হবে।